নমস্কার। আজ আমরা একটা বেশ গা ছমছমে গল্পের উৎস নিয়ে কথা বলবো। গল্পটার নাম ভূতের বাড়ি, রক্তমাখা দরজা। হ্যাঁ, এটা কলকাতার খুব কাছেই গড়পাড়া গ্রাম। সেখানকার একটা পরিত্যক্ত চৌধুরী বাগানবাড়ি নিয়ে এই উৎসটা বেশ আকর্ষণীয়। তো উৎস থেকে আমরা কি জানতে পারছি, বাড়িটার প্রেক্ষাপটটা কি? আসলে বাড়িটা বহু বছর ধরে খালি পড়ে আছে, একেবারে পরিত্যক্ত। পরিত্যক্ত। আর লোকেদের মধ্যে ওখানকার স্থানীয়দের মধ্যে একটা কথা চালু আছে যে সন্ধে নামলেই নাকি বাড়িটা থেকে কেমন হাড় হিম করা কান্নার আওয়াজ পাওয়া যায়। ও আচ্ছা, বেশ ভয়ের ব্যাপার তো বটেই। আর এই রহস্যময়তাই বোধহয় রোহিতকে টেনেছিল। সে একজন তরুণ সাংবাদিক। হ্যাঁ, উৎস বলছে সে ভুতুরে জায়গা নিয়ে প্রতিবেদন করতে চেয়েছিল। ঠিক। আর সেই জন্যেই গ্রামের লোকজনের বারণ, সেসব কানে না তুলেই সে ঠিক করলো ওই বাড়িতে এক রাত কাটাবে। একা, হাতে শুধু টর্চ আর ক্যামেরা নিয়ে। বেশ সাহসী বলতে হবে। সাহসী নাকি বেপরোয়া, সেটাই প্রশ্ন। এইখানেই তো গল্পের প্যাচটা শুরু হচ্ছে। এই সতর্কতা অগ্রাহ্য করা। হ্যাঁ, এটা অনেক ভূতের গল্পেই দেখা যায়, বিপদ ডেকে আনার মতো। একদম। উৎস বলছে রোহিত যেই না বাড়ির ভেতরে পা রেখেছে, অমনি একটা ঠান্ডা, কেমন যেন জমাট বাঁধা বাতাস টের পেল। শুধু বাতাস না, তার সাথে এটাও মনে হতে লাগলো যে দেওয়ালের পুরনো ছবিগুলো, সেগুলো যেন ওর দিকে তাকিয়ে আছে, ওকে নজর রাখছে। আচ্ছা, পরিবেশটা তাহলে শুরু থেকে বেশ থমথমে ছিল। হ্যাঁ, ভয়ের আবহটা তৈরি হচ্ছিল। কিন্তু আসল ঘটনাটা ঘটল মাঝরাতে, ঠিক রাত 12টায়। হ্যাঁ, উৎস অনুযায়ী ঠিক রাত 12টায়। হঠাৎ করে ঘরের দরজাটা কোনো কারণ ছাড়াই সশব্দে বন্ধ হয়ে গেল। নিজে থেকেই। আর ঠিক তারপরেই রোহিত একটা কান্নার আওয়াজ শুনতে পেল। একটা মেয়ের কান্না। কান্না? কিসের কান্না? সাধারণ কান্না নয়, কান্নার মধ্যে যেন কথা ছিল। বলছিল আমায় বন্দি করেছিল। কি সাংঘাতিক! রক্তে লেখা প্রতিশোধ এখনো বাকি, এই রকম কথা। উফ, ভাবা যায় রোহিতের তখন কি অবস্থা। এই একটা লাইনেই তো কত রহস্য। হ্যাঁ, কে বন্দি করেছিল, কেন, কিসের প্রতিশোধ? উৎস কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দেয়নি। আর এতেই যেন ভয়টা আরও চেপে বসছে। ঠিক, রহস্যটাকে জিয়ে রাখা হয়েছে। এরপর রোহিত আরও ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হয়। কি সেটা? সে টর্চ ফেলে দেখে দেওয়ালে রক্ত দিয়ে কিছু লেখা। রক্ত দিয়ে? কি লেখা? লেখা, ফিরে যা, নয়তো তোর গল্প এখানেই শেষ হবে। একেবারে সরাসরি হুমকি। সর্বনাশ! এরপরে তো পালানো ছাড়া আর উপায় নেই। সেটাই তো স্বাভাবিক। রোহিত পালাতেও গেল, কিন্তু তাড়াহুড়োয় হোঁচট খেয়ে পড়ে গেল সে। আর তখনই সেই চূড়ান্ত সাক্ষাৎ। উৎস যেমনটা বলছে, রোহিত দেখে তার সামনে একটা সাদা শাড়ি পরা মূর্তি। মূর্তি? হ্যাঁ, একটা নারী মূর্তি, আগাগোড়া রক্তে ভেজা। আর সবথেকে ভয়ের ব্যাপার, তার চোখ নেই, চোখের জায়গায় দুটো কালো গর্ত শুধু। শিউরে ওঠার মতো। কি বিভৎস! এরপর কি হয়েছে রোহিতের আর কিছু মনে নেই। উৎস এটুকুই জানাচ্ছে। তাহলে রোহিতের কি হলো? পরের দিন সকালে গ্রামের লোকেরা তাকে খুঁজতে এসে বাড়ির দরজার সামনে তার ক্যামেরাটা পায় আর একটা রক্তমাখা হাতঘড়ি। কিন্তু রোহিত উধাও। কোথায় গেল, কি হলো তার, আজ পর্যন্ত কেউ জানে না। রহস্যই থেকে গেছে। আর সেই থেকেই বাড়িটার নাম হয়ে গেল রক্তমাখা দরজার বাড়ি। রোহিতের ওই রহস্যময় অন্তর্ধানটাই গল্পটাকে অন্য মাত্রা দিয়েছে। নিঃসন্দেহে উৎসটা খুব সুন্দরভাবে এই পরিত্যক্ত জায়গার আতঙ্ক, ওই অলৌকিক সতর্কবার্তা, ভয়ঙ্কর দর্শন আর শেষে এই রহস্যময় পরিণতি সব মিলিয়ে একটা টানটান ভয়ের জগৎ তৈরি করেছে। একদম। এটা শুধু ভয়ের গল্পে আটকে নেই, অজানা অসম্পূর্ণতার ভয়টাও কিন্তু কাজ করছে। বিশেষ করে ওই প্রতিশোধের কথাটা, আমায় বন্দি করেছিল, রক্তে লেখা প্রতিশোধ এখনো বাকি, এটা যেন কিছুতেই মন থেকে যাচ্ছে না। ঠিক তাই। এই আর্তনাদের পেছনে আসলে কোন ইতিহাস চাপা পড়ে আছে? কে তাকে বন্দি করেছিল? কি এমন ঘটেছিল যার প্রতিশোধ আজও নেওয়া বাকি? উৎস এই প্রশ্নগুলো রেখে দিয়েই শেষ হচ্ছে। আর এই প্রশ্নগুলোই হয়তো আমাদের ভাবায়। হ্যাঁ, এই অসম্পূর্ণ প্রতিশোধের কাহিনীটা, এটাই হয়তো গল্পটাকে নিছক ভূতের গল্পের থেকে বেশি কিছু করে তুলেছে, ভাবনার খোরাক জুগিয়েছে।